নমস্কার বন্ধুরা, এডুকেশন উইথ সুদেশনা ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আমার সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। আজকে আমরা নবম শ্রেণীর ইলিয়াস নামক লিও তলস্তয়ের লেখা এই গল্পটি পাঠ করব। এই গল্পটি পাঠ করার সময় গল্পটির প্রথম থেকে লাইন ধরে ধরে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করব এবং এখান থেকে সম্ভাব্য কী ধরনের প্রশ্ন হতে পারে সেই নিয়েও আলোচনা করব। তাই তোমরা যারা এই ভিডিওটি এখন দেখছো তোমরা প্লিজ স্কিপ না করে প্রথম থেকে ভিডিওটি দেখতে থাকো এবং এখনো পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এই ইলিয়াস গল্পটি এটি হলো একটি নীতি শিক্ষামূলক গল্প। এই গল্পটি বাংলায় অনুবাদ করেছেন মনীন্দ্র দত্ত। এই গল্পটির উৎস সম্পর্কে জানি। লিও তলস্তয় রচিত ইলিয়াস গল্পটি 23 টেলস নামক গল্প সংকলনে প্রকাশিত হয়। এবার গল্পটির পূর্ব কথা একটু জানি। বাস্কির হলো তুর্কিদের একটি জনগোষ্ঠী। ইউরোপ ও এশিয়ার সংযোগস্থলে পর্বতমালার দুপাশে এলাকায় এই জনগোষ্ঠী বসবাস করে। ত্রয়োদশ থেকে পঞ্চদশ শতকে এদের বসতির মূল এলাকা ছিল বাসকোত্রস্থান। উফা প্রদেশ ছিল রাজধানী। এখানে রুশ দেশের মানুষ ছিল বেশি। ফলে 1552 খ্রিস্টাব্দে এই এলাকা রুশদের দখলে চলে যায় এবং বাস্কীয়রা রুশ সাম্রাজ্যের অধীনস্থ হয়। এরা মূলত মুসলিম সম্প্রদায়ভুক্ত। ঘোড়া, ভেড়া, গরু, মোষ প্রভৃতি গৃহপালিত গবাদি পশু থেকে উৎপন্ন দুধ, চামড়া এবং মাংস ও কুমিশ প্রভৃতি এরা বিক্রি করে এদের জীবন নির্বাহ করতেন বা এদের পেশা ছিল এটাই। এবার আমরা মূল গল্পে আসি। উফা প্রদেশে ইলিয়াস নামে একজন বাস্কির বাস করত। উফা প্রদেশটা কোথায়? বর্তমান এশিয়ার 11তম বৃহত্তম শহর। এশিয়া ও ইউরোপের সীমান্তের একটি জায়গা। বেলুয়া ও উফা নদীর সংযোগস্থলে উফা প্রদেশ অবস্থিত। আর উরাল পর্বতের নিচে এই বাস্কির হচ্ছেন ওই মুসলমান সম্প্রদায়ের মানুষজন বা মুসলিম ধর্মের মানুষজনকে বাস্কির বলা হয়। তারা এই উরাল পর্বতের নিচে বাস করতেন। ইলিয়াসের বিয়ের 1 বছর পরে যখন তার বাবা মারা গেল তখন সে না ধনী না দরিদ্র, অর্থাৎ মধ্যবিত্ত বলা চলে। ইলিয়াস যখন সবেমাত্র বিয়ে করেছে তার 1 বছরের মধ্যেই তার বাবা মারা গেলেন এবং তখন সে ধনীও নয় গরিবও নয়, মধ্যবিত্ত। 7টা ঘটকি, 2টো গরু আর 20টি ভেড়া এই তার যা কিছু বিষয় সম্পত্তি। তখন তার বিষয় সম্পত্তি এটাই ছিল যে 7টি ঘটকি অর্থাৎ স্ত্রী ঘোড়া এবং 2টো গরু আর 20টা ভেড়া। কিন্তু ইলিয়াসের সুব্যবস্থায় তার সম্পত্তি কিছু কিছু করে বাড়তে লাগলো। অর্থাৎ ইলিয়াস বুদ্ধির জোরে এবং পরিশ্রম করে তার সম্পত্তির বৃদ্ধি ঘটাতে শুরু করলো। সে আর তার স্ত্রী সকলের আগে ঘুম থেকে ওঠে আর সকলের পরে ঘুমোতে যায়। সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে। ফলে প্রতি বছরই তার অবস্থার উন্নতি হতে লাগলো। অর্থাৎ পরিশ্রম করছে তাই তাদের সম্পত্তিরও বৃদ্ধি ঘটছে। এইভাবে 35 বছর পরিশ্রম করে সে প্রচুর সম্পত্তি করে ফেললো। তখন তার 200 ঘোড়া, 150 গরু মোষ আর 1200 ভেড়া, অর্থাৎ যেখানে তার সামান্য সামান্য কিছু ছিল, যেখানে 20টা ভেড়া, 2টো গরু, 7টি ঘটকি ছিল, সেখানে হলো কি 200 ঘোড়া এবং 150 গরু মোষ আর 1200 ভেড়া। অর্থাৎ অবস্থার কতটা উন্নতি ঘটেছে সেটা তোমরা বুঝতেই পারছো। ভাড়াটে মজুররা তার গরু ঘোড়ার দেখাশোনা করে। ভাড়াটে মজুরানীরা দুধ, দই, কুমিশ, মাখন আর পনির তৈরি করে। কুমিশ হচ্ছে দুধ থেকে তৈরি একটা খাদ্যদ্রব্য, তাকে কুমিশ বলে। যারা ভাড়াটে মজুরানী অর্থাৎ স্ত্রীরা থাকতেন তারা কি করতেন, যে এই গরু যে থাকতো গরুর থেকে গরু দুয়ে দুধ আনতো এবং কুমিশ করতো ও মাখন তৈরি করতো। মাখন পনির মানে যা যা দুধ থেকে তৈরি হয় এমন জিনিস তৈরি করতো। মোট কথা ইলিয়াসের তখন খুব বলবুলাও, অর্থাৎ ইলিয়াসের তখন খুব নামডাক এবং খুব পয়সা সম্পত্তি এবং জীবনযাপনের মানও খুব উন্নত। পাশাপাশি সকলেই তাকে ঈর্ষা করে, অর্থাৎ পাশাপাশি যারা থাকেন তারা সকলে ঈর্ষা করেন ইলিয়াসের এই উন্নতি দেখে। বলে ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ, কোনো কিছুরই অভাব নেই, ওর তো মরবারই দরকার নেই। অর্থাৎ না খেতে পেয়ে মানুষ যখন মারা যাচ্ছে, ইলিয়াসের তখন এত উন্নতি, আশেপাশের লোকেরা ঈর্ষা করে বলেন যে ইলিয়াসের তো প্রচুর ধন সম্পত্তি, প্রচুর উন্নতি, তাই তার মরারও কোনো প্রয়োজন নেই।
তোমাদের প্রশ্ন হতে থাকে যে কার সাথে ভালো ভালো লোকের পরিচয় হলো, এবং এটা তোমাদের প্রশ্ন আসে ইলিয়াসের কটা ভেড়া, কটা ঘোড়া, কটা ঘুটকি, কটা গরু ছিল। ক্রমে ভালো ভালো লোকের সঙ্গে তার পরিচয় হতে লাগলো। কার পরিচয় হলো? ইলিয়াসের ভালো ভালো লোকের সঙ্গে পরিচয় হলো। দূর দূরান্ত থেকে অতিথিরা তার সঙ্গে দেখা করতে আসে। সকলকেই স্বাগত জানিয়ে সে তাদের ভোজ্য পানীয় দিয়ে সেবা করে। অর্থাৎ যারা যারা তার সঙ্গে দেখা করতে আসে সকলকে স্বাগত জানায় এবং তাদেরকে খাওয়ার দেয়। সে যখনই আসুক কুমিষ, চা, শরবত আর মাংস সব সময়ই হাজির। যে যখনই আসুক না কেন কি হতো, কুমিষ, চা এবং শরবত ও মাংস সবসময় ইলিয়াসের ভাঁড়ার ঘরে বা রান্নার ঘরে থাকতো। সবসময় যে আসতো তার সামনে এই খাবার হাজির হতো। অতিথি এলেই একটা বা দুটো ভেড়া মারা হয়, সংখ্যায় বেশি হলে ঘটকিও মারা হয়। অর্থাৎ যখন অতিথি আসে তাদের খাওয়ার জন্য, তাদের সেবার জন্য কি হয়, একটা দুটো ভেড়া মারা হয়, এবং বেশি অতিথি এলে কি হয়, ঘটকি মারা হয়। ইলিয়াসের 2 ছেলে 1 মেয়ে। সকলেরই বিয়ে হয়ে গেছে। ইলিয়াস যখন গরিব ছিল, ছেলেরা তার সঙ্গে কাজ করত, গরু ভেড়া চড়াতো। ইলিয়াসের 2 ছেলে এবং 1 মেয়ে, সকলে বড় হয়েছে, সকলের বিয়ে হয়ে গেছে। ইলিয়াসের যখন অবস্থা এতটা উন্নতি ছিল না, তখন তারা কি করতো, ছেলে মেয়েরা ইলিয়াসের সঙ্গে সঙ্গে গরু ভেড়া সব চড়াতো। কিন্তু বড়লোক হওয়ার পরে তারা আয়েসি হয়ে উঠলো। বাবার বড়লোক হওয়ার পরে পরে ছেলে মেয়েরা আর কাজ করতে চাইলো না, তারা আরাম প্রিয় হয়ে গেল। বড়টি এক মারামারিতে মারা গেল। ছোটটি এমন এক ঝগড়াটে বউ বিয়ে করলো যে তারা বাপের আদেশই অমান্য করতে শুরু করলো। ফলে ইলিয়াসের বাড়ি থেকে তাদের তাড়িয়ে দেওয়া হলো। ছোট বউটি এতই বদমাইশ এবং এতই ঝগড়া প্রিয় ছিল যে ইলিয়াসের বাড়ি থেকে তাদেরকে তাড়িয়ে দিয়েছিল। ইলিয়াস তাকে একটা বাড়ি দিল, কিছু গরু ঘোড়াও দিল। ফলে ইলিয়াসের সম্পত্তির টান পড়ল। ছোট ছেলেকে যখন তাড়িয়ে দিল তখন তাকে একটা বাড়ি দিল, কিছু গরু ঘোড়াও দিল, আর এতে কি হলো, ইলিয়াসের সম্পত্তির কিছুটা ঘাটতি ঘটলো। তারপরেই ইলিয়াসের ভেড়ার পালে মড়ক লেগে গেল, অনেকগুলো মরে গেল। মড়ক কথাটির অর্থ হচ্ছে মহামারী। ইলিয়াসের ভেড়ার পালে কি হলো, মহামারী লেগে গেল। তোমাদের শর্ট প্রশ্ন আসে ইলিয়াসের ভেড়ার পালে কি হয়েছিল। তার পরের বছর দেখা দিল দুর্ভিক্ষ। দুর্ভিক্ষ কথাটির অর্থ হচ্ছে অনাহার। খড় পাওয়া গেল না একেবারে, ফলে সে বছর শীতকালে অনেক গরু মোষ না খেয়ে মরল। তারপর কিউবিজরা তার সবচাইতে ভালো ঘোড়াগুলো চুরি করে নিয়ে গেল। কিউবিজ হচ্ছে একটি সম্প্রদায়ের মানুষ, তারা কি করলো, চুরি করলো। তারা চৌর্যবৃত্তিতে থাকে এই কিউবিজরা, তারা ইলিয়াসের ভালো ভালো ঘোড়াগুলোকে চুরি করলো। ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে পড়ল। যত তার অবস্থা পড়তে লাগলো ততই তার শরীরের জোরও কমতে লাগলো। অর্থাৎ মনের জোর যখন কমলো, শরীরের জোরও কমলো। মানসিকভাবে সে বিধ্বস্ত হয়ে পড়লো, তাই অসুস্থ হয়ে পড়লো। এমনই করে 70 বছর বয়সে ইলিয়াস বাধ্য হয়ে তার পশমের কোট, কম্বল এবং ঘোড়ার জিন, তাঁবু ও সবচেয়ে গৃহপালিত পশুগুলোকে বিক্রি করে দিয়ে দুর্দশা একেবারে চরমে নেমে গেল। অর্থাৎ ইলিয়াসের সহায় সম্পত্তির যখন অবনতি ঘটলো, অবস্থার যখন অবনতি ঘটলো, তখন তার এক একটি শরীরের পোশাকগুলোও সে খুলে বিক্রি করতে শুরু করলো। আসল অবস্থা বুঝে উঠবার আগেই সে একেবারে সর্বহারা হয়ে পড়ল। সর্বহারা কথাটির অর্থ হচ্ছে সর্বশান্ত। তার শেষ পরিণতি কি হবে সেটা বোঝার আগেই সে সর্বশান্ত হয়ে গেল। ফলে বৃদ্ধ বয়সে স্বামী স্ত্রীকে অজানা লোকের বাড়িতে বাস করে তাদের কাজ করে খেতে হলো। অর্থাৎ যাদের এত ধন সম্পত্তি ছিল তাদেরও এক সময় সর্বশান্ত হয়ে অন্যের বাড়িতে কাজ করে খেতে হলো। সম্বলের মধ্যে রইল শুধু কাঁধে একটা বোঁচকা, তাতে ছিল একটা লোমের তৈরি কোট, টুপি, জুতো আর বুট, আর তার বৃদ্ধা স্ত্রী সামসামাগি। অর্থাৎ তার সম্বলের মধ্যে ছিল একটা বোঁচকা, অর্থাৎ কাপড়ের তৈরি একটা ঝুলি, এবং তার মধ্যে ছিল কি, একটা পশুর লোমের তৈরি কোট, টুপি, জুতো আর বুট। বিতাড়িত পুত্র অনেক দিন দূর দেশে চলে গেছে, মেয়েটিও মারা গেছে। বৃদ্ধ দম্পতির সাহায্য করবার তখন কেউ নেই। অর্থাৎ যে পুত্রকে তাড়িয়ে দিয়েছিল সেও দূর দেশে চলে গেছে, এবং একটা মাত্র যে কন্যা সন্তান ছিল সেও মারা গেছে, এবং এই বৃদ্ধা দম্পতি অর্থাৎ স্বামী স্ত্রীর সাহায্য করবার মতো আর কেউ নেই।
মোহাম্মদ শাহ নামে এক প্রতিবেশীর করুণা হলো বুড়ো বুড়ির জন্য। অর্থাৎ এই বৃদ্ধা দম্পতির এক প্রতিবেশী ছিলেন মোহাম্মদ শাহ নামে। তার এই বুড়ো বুড়িকে দেখে কষ্ট হলো। সে নিজে ধনীও নয়, গরিবও নয়, তবে থাকতো সুখে, আর লোকও ভালো। এই মোহাম্মদ শাহ ধনীও নয়, গরিবও নয়, তবে খুব ভালো মানুষ। ইলিয়াসের অতিথি বৎসলতার কথা স্মরণ করে তার খুব দুঃখ হলো। অর্থাৎ ইলিয়াস অতিথিদের এত ভালো সেবা করতেন, তাই ভেবে তার খুব দুঃখ হলো। বলল, ইলিয়াস, তুমি আমার বাড়ি এসে আমার সঙ্গে থাকো, বুড়িকেও নিয়ে এসো। যতটা ক্ষমতায় কুলোয় গ্রীষ্মে আমার তরমুজের খেতে কাজ করবে, আর শীতকালে গরু ঘোড়াগুলোকে খাওয়াবে। লোকটি এতটাই ভালো ছিল এই মোহাম্মদ শাহ। সে বলল যে, ইলিয়াস, তুমি তোমার স্ত্রীকে নিয়ে আমার বাড়িতে থাকতে পারো, তোমাদের যতটা ক্ষমতায় কুলোয় যতটা কাজ করতে পারো ততটা গ্রীষ্মের সময় আমার তরমুজের বাগানে কাজ করবে, এবং শীতের সময় কি করবে, গরু ঘোড়াগুলোকে খাওয়াবে। শামশামা গিয়েও ঘটকিগুলোকে দুইতে পারবে, কুমিজ তৈরি করতে পারবে। আমি তোমার দুজনেরই খাওয়া পরা দেব, আমি তোমাদের দুজনেরই খাওয়া পরা দেব। এছাড়া যদি কখনো কিছু লাগে বলবে, তাও দেব। ইলিয়াস প্রতিবেশীকে ধন্যবাদ দিল। সে আর তার স্ত্রী মোহাম্মদ শাহর বাড়িতে ভাড়াটে মজুরের মতো কাজ করে খেতে লাগলো। প্রথমে বেশ কষ্ট হতো, কিন্তু ক্রমে ক্রমে সব সয়ে গেল। অর্থাৎ ইলিয়াস এবং তার স্ত্রীর এই কাজ করতে প্রথমে খুবই কষ্ট হতো, তারপর ধীরে ধীরে সেগুলো তারা মানিয়ে নিতে থাকলো। যতটা পারতো কাজ করতো আর থাকতো। বুড়ো বুড়িকে রেখে মোহাম্মদ শাহরও ভালো হলো, কারণ নিজেরা এতদিন মনিব ছিল বলে সব কাজই তারা ভালোভাবে করতে পারত। তাছাড়া তারা অলস নয়, সাধ্যমতো কাজকর্ম করত। তবু এই সম্পন্ন মানুষ দুটির দুরবস্থা দেখে মোহাম্মদ শাহর দুঃখ হতো। অর্থাৎ এই বুড়ো বুড়ি বেশ কাজ করতে পারতো, এবং তারা অলস ছিল না, যতটা তাদের ক্ষমতায় কুলোতো ততটাই তারা কাজ করত, এবং ভালো মানুষ ছিল। তাই মোহাম্মদ শাহ তাদেরকে তাদের বাড়িতে রেখে খুব ভালো নিজের মনে মনে তাই মোহাম্মদ শাহ তাদেরকে তার বাড়িতে রেখে মনে মনে খুব আনন্দও পেয়েছিল, এবং তাদের দুরবস্থা দেখে নিজের মনে কষ্টও পেয়েছিল। এতদিন মোহাম্মদ শাহর একদল আত্মীয় অনেক দূর থেকে এসে তার বাড়িতে অতিথি হলো। তাদের মধ্যে একজন ছিলেন মোল্লা। মোহাম্মদ শাহ ইলিয়াসকে একটা ভেড়া এনে মারতে বলল। ইলিয়াস তার চামড়া ছাড়িয়ে সেদ্ধ করে অতিথিদের কাছে পাঠিয়ে দিল। অতিথিরা খাওয়া দাওয়া করলো, চা খেলো, তারপর কুমিজে হাত দিল। মেঝের কম্বলের উপরে পাতা কুশন হচ্ছে ওই একটা শৌখিন দ্রব্য, যেটা মেঝেতে পাতানো থাকে, তার উপর সবাই বসতে পারে, যাকে গালিচাও বলা চলে। গৃহস্বামীর সঙ্গে বসে অতিথিরা বাটি থেকে কুমিজ পান করতে করতে গল্প করছিল। এমন সময় কাজ শেষ করে ইলিয়াস দরজার পাশ দিয়ে যাচ্ছিল। তাকে দেখতে পেয়ে মোহাম্মদ শাহ অতিথিদের বলল, অর্থাৎ যারা অতিথি এসেছিলেন তাদের সেবার জন্য ইলিয়াসকে একটা ভেড়া মারতে বলা হলো। ইলিয়াস ভেড়া মেরে যথাসাধ্য তাকে সেদ্ধ করে খাদ্য উপযোগী করে অতিথিদের কাছে পাঠালো, এবং অতিথিরাও সুন্দরভাবে খাবার খাচ্ছিল। এবং সেই সময় মোহাম্মদ শাহের সঙ্গে তার অতিথিরা মেঝেতে বসেছিলেন, এবং সেই বসে থাকা অবস্থাতে তাদের মধ্যে যে কথোপকথন হচ্ছিল, সেই সময় দরজার পাশ দিয়ে ইলিয়াস চলে যাচ্ছিল, এবং তা দেখে মোহাম্মদ শাহ তার অতিথিদের বলছিলেন, দরজার পাশ দিয়ে যে বুড়ো মানুষটি চলে গেল তাকে আপনারা লক্ষ্য করেছেন কি? একজন বলল, আমি তাকে দেখিনি, কিন্তু ওর মধ্যে বিশেষ করে দেখবার কিছু কি আছে নাকি? বিশেষত্ব এই যে একসময় সে এ তল্লাটে সবচেয়ে ধনী ছিল। তল্লাট কথাটির অর্থ হলো এলাকা। নাম ইলিয়াস। নামটা আপনারা হয়তো শুনে থাকবেন। অতিথি বলল, নিশ্চয়ই, না শুনবার জো কি? লোকটিকে কখনো চোখে দেখিনি, কিন্তু তার সুনাম ছড়িয়েছিল বহুদূর। আমাদের এই প্রশ্নটা লাইন তুলে আসে, কিন্তু তার সুনাম ছড়িয়েছিল বহুদূর। কার সুনাম ছড়িয়েছিল এবং কেন ছড়িয়েছিল? অথচ আজ তার কিছু নেই, আমার কাছে মজুরের মতো থাকে, আর তার স্ত্রী আমার ঘটকিদের দুধ দোয়। অতিথি সবিস্ময়ে জিভ দিয়ে চুকচুক শব্দ করল। অর্থাৎ সেই শব্দের দ্বারা বোঝালো যে ও মানুষটার এই অবস্থা। ঘাড় নাড়তে নাড়তে বলল, সত্যি, ভাগ্য যেন চাকার মতো ঘোরে। একজন উপরে ওঠে তো আরেকজন তলায় পড়ে যায়।
আহা, বলুন তো, বুড়ো লোকটা এখন নিশ্চয়ই খুব বিষণ্ণ। কি জানি, খুব চুপচাপ আর শান্ত হয়ে থাকে, কাজও করে ভালো। অতিথি বলল, লোকটির সঙ্গে একটু কথা বলতে পারি কি? জীবন সম্পর্কে ওকে কিছু জিজ্ঞেস করতে চাই আমি। গৃহস্বামী বলল, নিশ্চয়ই পারেন। গৃহস্বামী অর্থাৎ গৃহের কর্তা, মানে বাড়ির কর্তা। তারপর তাঁবুর বাইরে গিয়ে ডাকলো, বাবাই, একবার এদিকে এসো তো। তোমার বুড়িটিকেও সঙ্গে নিয়ে এসো, আমাদের সঙ্গে একটু কুমিষ পান করবে। ইলিয়াস আর তার স্ত্রী এলো। ইলিয়াস অতিথি ও গৃহস্বামীকে নমস্কার করলো, প্রার্থনা করলো, তারপর দরজার পাশে এক কোণে বসলো। তার স্ত্রী পর্দার আড়ালে গিয়ে কর্ত্রীর পাশে গিয়ে বসলো। কর্ত্রী মানে গৃহকর্ত্রী, অর্থাৎ এই বাড়ির যে গৃহিণী, তার পাশে। ইলিয়াসকে এক বাটি কুমিজ দেওয়া হলো। সে আবার অতিথি ও গৃহস্বামীকে মাথা নিচু করে নমস্কার করলো এবং একটু খেয়ে বাকিটা নামিয়ে রাখলো। অতিথি তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা বাবাই, আমাদের দেখে তোমার অতীত জীবনের সুখ সমৃদ্ধির কথা স্মরণ করে এবং এখনকার দুরাবস্থার কথা ভেবে কি খুব কষ্ট হচ্ছে? ইলিয়াস হেসে বলল, সুখ দুঃখের কথা যদি বলি, আপনারা হয়তো আমার কথা বিশ্বাস করবেন না, বরং আমার স্ত্রীকে জিজ্ঞেস করুন। তিনি মেয়ে মানুষ, তার মনেও যা মুখেও তাই। এ বিষয়ে তিনিই পুরো সত্যি বলতে পারবেন। অতিথি তখন পর্দার দিকে তাকিয়ে বলল, আচ্ছা ঠাকুমা, আগেকার সুখ আর এখনকার দুঃখ সম্পর্কে তোমার মনের কথাটা বলো তো। বাবাই হচ্ছে বৃদ্ধ মানুষদের, তাদের ভাষায় বাবাই বলা হতো। যাকে আমরা দাদু বলে সম্বোধন করি তাকে তারা বাবাই বলে সম্বোধন করত। পর্দার আড়াল থেকে শামশামাগি বলতে লাগলো, এই হলো আমার মনের কথা। 50 বছর এই বুড়ো আর আমি একত্রে বাস করেছি, সুখ খুঁজেছি, কিন্তু কখনো পাইনি। আর আজ এখানে এই আমাদের দ্বিতীয় বছর, অর্থাৎ মোহাম্মদ শাহের বাড়িতে তাদের এটা দ্বিতীয় বছরে পড়েছে। যখন আমাদের কিছুই নেই, যখন আমরা ভাড়াটে মানুষের মতো বেঁচে আছি, তখন আমরা পেয়েছি সত্যিকারের সুখ। আজ আর কিছুই চাই না। অতিথি বিস্মিত, গৃহস্বামীও বিস্মিত। সে উঠে দাঁড়ালো, পর্দা সরিয়ে বুড়ির দিকে তাকালো। 2 হাত ভেঙে বসে সে স্বামীর দিকে চেয়ে হাসছে, স্বামীও হাসছে। বুড়ি আবার কথা বলল, আমি সত্য কথাই বলছি, তামাশা করছি না। অর্ধ শতাব্দী ধরে আমরা সুখ খুঁজেছি। যতদিন ধনী ছিলাম কখনো সুখ পাইনি। অর্ধ শতাব্দী অর্থাৎ 50 বছরকে অর্ধ শতাব্দী বলা হয়। তারা 50 বছর ধরে সুখ খুঁজেছে, কিন্তু তারা পায়নি। কিন্তু আজ এখন সুখের সন্ধান আমরা পেয়েছি, যে আর কিছুই আমরা চাই না। কিন্তু এখন কিসে তোমাদের সুখ হচ্ছে? অর্থাৎ সবার মনে একটাই বিস্ময়, যে তারা এত ভালোভাবে ছিল, তখনও সুখ পায়নি, কিন্তু এখন কাজ করে খাচ্ছে, তবু তাদের মনে কিসের সুখ? এই নিয়ে একটা প্রশ্ন তোমাদের কিন্তু, এই প্রশ্নটা আসে, কিন্তু এখন কিসে তোমাদের সুখ হচ্ছে, এই সুখের বর্ণনাটা কিন্তু প্রশ্ন আসে। বলছি, যখন ধনী ছিলাম, বুড়ো আর আমার এক মুহূর্তের জন্য শান্তি ছিল না। কথা বলবার সময় নেই, অন্তরের কথা ভাববার সময় নেই, ঈশ্বরের কাছে প্রার্থনা করবার সময় নেই, দুশ্চিন্তারও অন্ত ছিল না। অর্থাৎ ভগবানের কাছে প্রার্থনা করার সময় ছিল না, নিজেদের মনের কথা বলারও সময় ছিল না, নিজেদেরকে নিজেরা সময় দিতে পারতো না। আর দুশ্চিন্তা অর্থাৎ চিন্তাও প্রচুর ছিল। দুশ্চিন্তারও অন্ত নেই, অর্থাৎ চিন্তারও শেষ ছিল না। হয়তো অতিথিরা এলেন, এক দুশ্চিন্তা, কাকে কি খেতে দিই, কি উপহার দিই, যাতে লোকে নিন্দা না করে, এইগুলো নিয়ে তাদের দুশ্চিন্তা ছিল। আবার অতিথিরা চলে গেলে মজুরদের দিকে নজর দিতে হয়। তারা যেন তারা যেমন কম খেটে বেশি তারা যেমন কম খেটে বেশি খেতেই ব্যস্ত, তেমনি আমরাও নিজেদের স্বার্থ তাদের উপর কড়া নজর রাখি। সেও তো পাপ। অন্যদিকে দুশ্চিন্তা এই বুঝি নেকড়েতে ঘোড়ার বাচ্চা এবং গরুর বাচ্চাটা নিয়ে গেল, কিংবা চোর এসে ঘোড়াগুলোকে নিয়ে সরে পড়ল, ভেড়ি বুঝি ছানাগুলোকে চেপে মেরে ফেললো। ফলে সারা রাত ঘুমই ছিল না। একটা দুশ্চিন্তা পেরোতেই আর একটা এসে মাথা চাড়া দিত। শীতের জন্য যথেষ্ট খড় মজুদ আছে তো? এছাড়া বুড়োর সঙ্গে মতবিরোধ ছিল। সে হয়তো বলল এটা এভাবে করা হোক, আমি বললাম অন্যরকম, ফলে ঝগড়া। সেও তো পাপ। কাজেই এক দুশ্চিন্তা থেকে আরেক দুশ্চিন্তায়, এক পাপ থেকে আরেক পাপেই দিন কাটত। সুখের জীবন কাকে বলে কোনোদিন বুঝিনি। এইখানে তাদের সুখ দুঃখের জীবনের বর্ণনা তারা দিয়েছে। আর এখন
এখন বুড়ো আর আমি একসঙ্গে সকালে উঠি, দুটো সুখ দুঃখের কথা বলি, ঝগড়াও কিছু নেই, দুশ্চিন্তাও কিছু নেই। আমাদের একমাত্র কাজ প্রভুর সেবা করা, অর্থাৎ তাদেরকে যে রেখেছে, যে মনিব তাদের, তার সেবা করাই তাদের একমাত্র কাজ। যতটা খাটতে পারি স্বেচ্ছায় খাটি, কাজেই প্রভুর কাজে আমাদের লাভ বই লোকসান নেই। বাড়িতে এলেই খাবার এবং কুমিজ পাই। শীতকালে গরম হবার জন্য লোমের কোট আছে, জ্বালানি আছে, আত্মার কথা আলোচনা করবার বা ভাববার মতো সময় আছে, অর্থাৎ মনের কথা আলোচনা করার মতো বা ভাবার মতো সময় আছে। এবং তারা খাদ্যও পাচ্ছে, তাই তাদের কোনো কিছু নিয়ে ভাবতে হচ্ছে না। সময় আছে ঈশ্বরের কাছে প্রার্থনা করবার, অর্থাৎ তাদের কাছে সময় আছে ভগবানের নাম করার। 50 বছর ধরে সুখ খুঁজে খুঁজে এতদিনে পেয়েছি। অতিথিরা হেসে উঠল, কিন্তু ইলিয়াস বলল, বন্ধুগণ হাসবেন না, এটা তামাশা নয়, এটাই মানুষের জীবন। আমার স্ত্রী আর আমি অবুঝ ছিলাম, তাই সম্পত্তি হারিয়ে কেঁদেছিলাম, কিন্তু ঈশ্বর আমাদের কাছে সত্যকে উন্মুক্ত করেছেন। আর সে কথা যে আমরা আপনাদের বললাম তা ফুর্তির জন্য নয়, আপনাদের কল্যাণের জন্য। অর্থাৎ সমস্ত মানুষেরই টাকা পয়সা বা সম্পত্তির জন্য দৌড়ানো উচিত নয়, মনের শান্তির জন্য সমস্ত কিছু করা উচিত। তখন মোল্লা বললেন, এটা খুবই জ্ঞানের কথা। ইলিয়াস যা বলল সবই সত্য এবং পবিত্র গ্রন্থে লেখা আছে। শুনে অতিথিরা ভাবতে বসলো। অর্থাৎ মোল্লা বললেন, ইলিয়াস যা বলেছে সবই সত্য কথা এবং এবং পবিত্র ধর্মগ্রন্থে তাও লেখা আছে, ইলিয়াসের সমস্ত কথাগুলোই সত্য। এই শুনে অতিথিরা ভাবতে বসলো, আমরা যে প্রত্যেকে সম্পত্তি এবং অর্থের জন্য মারামারি করি তা কিন্তু ঠিক নয়। সমস্ত মানুষকে নিজের মনকে ভালো রাখবে কিভাবে, সেই চিন্তা করাই উচিত। আজকে এই পর্যন্ত। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, এবং কি ধরনের ভিডিও তোমরা দেখতে চাও তা একটু জানিও কমেন্ট বক্সে।